বলতেন আপনাদের মূল আক্রমণের জায়গা থাকে হচ্ছে বিএনপি, আগে আওয়ামী লীগ ছিল, এখন মূল আক্রমণের জায়গা হচ্ছে বিএনপি, কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করেন। আপনি চাইলে দুই একটা আমি আপনাকে পড়েও শোনাতে পারি, আপনার লম্বা সাক্ষাৎকার আমি পড়তেছিলাম, আপনি যদি একটু বলতেন। না, এটা ঠিক আছে। আপনি যদি এটাকে ধরেন যে আমাদের সম্পর্কে এক ধরনের একটা আপনার অবজারভেশন, প্রথমত আমি বলতে পারি যে এটা অনেকাংশে সঠিক। আমি এটার কারণ বলতে পারি আপনাকে যে কেন আমরা এরকম। ধর্মভিত্তিক দল বলতে এখানকার যেগুলি আসলে ইসলামী দল হিসেবে কাজ করে তাদের মধ্যে দুইটা দলের বাইরে আমাদের আসলে খুব বেশি আমাদের এগুলি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের রাজনীতি, এটা আমরা মনে করি না। একটা হচ্ছে জামাতে ইসলামী, তাকে আমরা যদিও ধর্মভিত্তিক দল এই কারণে সমালোচনা করি, বিষয়টা এরকম। জামাতে ইসলামীকে আমরা সমালোচনা করি তার আসলে গণহত্যার জায়গা থেকে, তার আসলে সবসময় এস্টাবলিশমেন্টের অবস্থান থেকে গণবিরোধী ভূমিকার কারণে, এবং ক্ষেত্র বিশেষে মানে একটা জায়গা থেকে যে আসলে তারা ৭১-এর গণহত্যার সময় এমনকি এখানে ধর্মকে তারা ব্যবহার করে এখানে ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্ম বিরোধী রাজনীতির এরকম একটা বাইনারি তৈরি করার ক্ষেত্রে তারা ইসলামটাকে ব্যবহার করার কারণে এখানকার মানুষ একটা বড় রকমের সংকটে অনেকদিন পর্যন্ত ভুগছে। সেই কারণে আর এর বাইরে আমরা আসলে হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধ আছে, সেইটা আমরা বিরোধ করার চাইতে পজিটিভলি আপনি দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে আমরা বিরোধ করি না, আমরা আমাদের পজিটিভ কথাটা বলতে থাকি যে আমাদের এইরকম লাগবে, আমাদের এইটা চাই, আমরা এই জিনিসগুলিকে বদলায় এরকম করতে চাই, এবং এটার জন্য কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে আমরা পারতপক্ষে সমালোচনার মধ্যে নিয়ে আসতে চাই এরকম না। বিএনপির সাথে আমাদের যে সমালোচনার যে জায়গাটা দাঁড়াইছে সেটা অন্য, সেটা হচ্ছে যেটা এতক্ষণ ধরে বলতেছিলেন, যেন বিএনপির সাথে আমরা ৩১ দফার একটা ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম। তো যুগপৎ আন্দোলনে যখন আমরা গেছিলাম সেটার একটা এই ৩১ দফা যখন আসলে আমরা ড্রাফট করি, ওই ড্রাফট কমিটিতেও আমি একজন ছোট সদস্য হিসেবে ছিলাম। তো সেই সময়ে তাদের যে অবস্থান ছিল মানে সংস্কারের প্রশ্নে, সেটা নিয়েও তখন আমার সমালোচনা আছে, আমরা সমালোচনার সমেতই কিংবা তাদের সাথে পার্থক্য সমেতই যুগপৎ আন্দোলনটা করছিলাম, কারণ তখন আমরা আসলে অনেকের বাসায় ফেসিজম, আমরা বলতাম যে একটা মাফিয়াতন্ত্রের থেকে মুক্ত হওয়ার জন্য সকলের মধ্যে আসলে যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার জন্য নিজেদের সমালোচনাটা, রাজনীতির সমালোচনাটা কম করে ওই মাফিয়াতন্ত্রটার বিরুদ্ধে আসলে সবাইকে কমন ভাবে ঐক্যবদ্ধ করার দায়িত্ব থেকে আসলে আমরা অনেক বিরোধী। আমি একটু স্পেসিফিক করতে চাই যে আপনি আসলে বিএনপির যে সমালোচনা করতেছেন যে জায়গাটা থেকে, যে সংস্কারের প্রশ্নে তাদের অবস্থানটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কথা কি আসলে ঠিক? আমি তো সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান বড় কোনো চেঞ্জ দেখি না আসলে। বিএনপি ৩১ দফার মধ্যে, হ্যাঁ আপনি তার অন্যতম কারিগর ছিলেন, জি আপনি তার অন্যতম, আপনি যেখানে থামাইছেন কথা জি ৩০ দফা নিয়ে ৫ তারিখের পরে আমরা বিএনপিকে রিভিউ করতে বলছি। আমরা বলছি ৫ তারিখের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা আগের থেকে আসলে অনেক দূর পর্যন্ত বিকশিত হয়েছে, এবং তাকে আমরা যেইখানে তাদেরকে ভাবতাম সেইখানে যদি আমরা অবস্থান করি তাইলে আমরা মানুষের থেকে আসলে পেছনে অবস্থান নেব, এবং মানুষের পেছনে অবস্থান নিলে এটা আমাদের জন্য আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা আসলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এটা উচিত হবে না। আমাদের উচিত হবে আসলে মানুষের অন্তত আকাঙ্ক্ষার সাথে থাকা, এবং সেই জায়গা থেকে আমরা ৩১ দফার রিভিউ চাচ্ছি। কিন্তু এইটা আসলে একবার জনাব তারেক রহমান সহ একটা মিটিংয়ে, মানে তখনও পর্যন্ত অনলাইন মিটিং এখনো যেতে হয়, তো উনি একটা মিটিং আমাদের মুলতবি করছিলেন, পরে মুলতবি মিটিংটা কোনোদিন হয় নাই, এবং লোকাল যে বিএনপি আছে তার সাথে আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে কোনো রকমের মানে যতটা লম্বা বিশ্লেষণ প্রয়োজন সেই রকমের বিশ্লেষণ করার মতো পরিবেশ আমরা পাইনি। তাতে যেটা হয়েছে যে আমি শেষ করে ফেলি কথাটা, তাতে আমাদের অবস্থানটা আমাদের রয়ে গেছে, আমরা একটা আকাঙ্ক্ষা আমাদের বাড়ছে, ওনাদের অবস্থানটা ওনাদের জায়গায় রয়ে গেছে। না আসল ভাই, আমাদের যে বাড়তি আকাঙ্ক্ষা, যে বাড়তি আকাঙ্ক্ষার কথা থাক, কারণ হচ্ছে যে আপনার লেখা বা আপনার চিন্তার সাথে আমি পরিচিত, দর্শকরা হয়তো, কিন্তু আপনি যেটা জন আকাঙ্ক্ষার কথা বলতেছেন, বিএনপির কোন জন আকাঙ্ক্ষাটা ফলো করা দরকার ছিল? কিছু কিছু লোকের কথা শুনলে, এনসিপির
কোনো সময় জামায়াতে ইসলামীর, কোনো সময় সরকারের কথা শুনলে মনে হয় বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একভাবেই, সেইটা হলো ইলেকশনে হাইরা গিয়া। এছাড়া তো আর বিএনপির জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষাটা কেমনে পূরণ করবে বিএনপি? না, আপনার এক একটা কি হয়, মানে আপনি ধরেন হাসিনা বিরোধী একটা লড়াই আমরা করতেছিলাম, তাই না? আমরা 64টা দল ধরেন একটা সময় গিয়ে যুগপৎ করছি। সেই লড়াইয়ের মধ্যে আমরা ধরেন কতগুলো বিষয় তো আমরা সবাই কমনলি অ্যাকসেপ্ট করছি। সেই কমন অ্যাকসেপ্টেন্সের জায়গাটার মধ্যে আসলে সুরটা কি? সুরটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আসতে চাই, আমাদের একটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেমে আসতে চাই, আমাদের যে সমস্ত ছোটখাটো দ্বন্দ্ব এগুলিকে কমায় আসলে জাতিটাকে আসলে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চাই। এইগুলি হচ্ছে মোটা দাগে ধরেন আকাঙ্ক্ষা। যদি বলেন এটা বিএনপিরও স্বীকৃত আকাঙ্ক্ষা, আমাদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা, অন্যদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা। এখন এটার বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে আপনি বলতে পারেন যে সেই জায়গায় তর্কগুলি। কিন্তু বিএনপি কি একবারও, আপনি যে কথাটা বললেন এখন এই শেষ লাইনটা, এইটার থেকে বাইরে কখনো কথা বলছে? ও তো একটা ব্যালেন্স চায়, ও তো একটা জবাবদিহি চায়, ও তো একটা স্বচ্ছতা চায়। না, সেটাই তো মানে বিএনপি কোনটা চায় না এটা আমি বুঝতে পারতেছিলাম না। আমরা বলতেছি ধরেন পদ্ধতিগতভাবে, যেমন ধরেন পদ্ধতিগতভাবে আমরা যখন বলি যে এই সরকারের স্বৈরতন্ত্র কেন ছিল, এটা স্বৈরাচার কেন? কারণ সে এমনি স্বৈরাচার ছিল। সরকার স্বৈরাচার তো এই জন্য না যে তারেক জিয়া স্বৈরাচার হয়ে যায় কিংবা শেখ হাসিনা স্বৈরাচার হয়ে যায়, এটা তো না। রাইট। সরকারের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে এরকম যে এখানে যদি খালেদ মহিউদ্দিনকেও চালাইতে দেওয়া হয়, তাইলে এটা চালাইতে গেলে খালেদ মহিউদ্দিন আর অন্য কাউকে আসলে শুনতে পারবে না। কিন্তু হাসান ভাই এটা নিয়ে আমি বিস্তারিত কথা কইতে রাজি আছি। কারণ হচ্ছে যে আমি গত 8 বছরে আমি দেখছি শেখ হাসিনা যেমনি দেশ চালাইছে প্রতিটা কাজ সে সংবিধান ভায়োলেট করছে। যেমন আমাদের সংবিধান কিন্তু নির্বাচন কমিশনের ওই ক্ষমতা দেয়া আছে, প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচন কমিশনে কিছু কইতেই পারবে না, ওর কথা ওর শুনতে হইব। ও করছে উল্টাটা। এখন এইটা আমি সংবিধান মাইনা ওইটা যদি হাসিনার অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, তাহলে তো এটা হাসিনা তো ভাঙে নাই, বাংলা তো হচ্ছে আসলে নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন ভাঙছে, কিন্তু এটা সংবিধানের কোনো দোষ নাই তো এখানে। আমি সংবিধানের দোষটা ওইখানে, আপনার সাথে এই তর্কটা এখানে করতে পারবো না আমি, কারণ এই সংবিধানের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরতে পারা খুব কঠিন। এইটাই হচ্ছে আমি যে জন্য বলি যে কামাল সাহেবদের 13 বার নোবেল দেওয়া যেতে পারে, কারণ এই সংবিধানটার আর্কিটেকচারটা কিংবা ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এরকম যে এটা সাপলুডুর চাইতে জটিল। কিন্তু হাসান কাইম ভাই, আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান আমি আপনারে এটা নিয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান ধরা যাক সুইডেনের সংবিধান সবচেয়ে ভালো। আপনি সুইডেনের সংবিধান আইনা দেন, শেখ হাসিনা আবার স্বৈরাচারী হইব। ওর সংবিধান লাগে না ওর স্বৈরাচারী হইতে, সংবিধানে তো নাই। না, আমি আপনারে বলি যে জেসিন্দ্রার গল্পটা মনে আছে না? জেসিন্দ্রা আসলে করোনার সময় যে খাইতে গেল, তারপরে হোটেল বয় যে তারে বললো যে সিট নাই, চলে যাও। আমি এই গল্পটা বক্তৃতা করতে গেলে বলি যে জেসিন্দ্রা যদি আসলে জেসিন্দ্রা না হয়, শেখ হাসিনা যদি ওইখানকার প্রাইম মিনিস্টার হইতো, তাইলে কি ওই বাচ্চাটাকে কিছু করতে পারতো? আসলে কিছুই করতে পারতো। আমার কাছে মনে হয় জেসিন্দ্রার মতোই শেখ হাসিনাকে ওইখানে চলতো। আমার কাছে মনে হয়, এবং জেসিন্দ্রা এখানে জন্মাইলে এখানে রোল করলে সে শেখ হাসিনার রোলটাই। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশটা চালাইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সংবিধানটা জিগাইতেছে? উনি তো দুই পকেটের দুইটা। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই পকেটের দুইটা, যখন দরকার হইতেছে তখন বিপ্লবী সরকার, যখন দরকার হইতেছে তখন হচ্ছে সাংবিধানিক সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো আসলে আপনি নরমাল গভর্নমেন্ট ধরবেন কেন? এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। সে একটা কনস্টিটিউশন কোনোটা মাইনে কোনোটা না মাইনে একটা সাংবিধানিক আবহের মধ্যে থাকার চেষ্টা করে একটা নিজেদের মতো করে পরিস্থিতি অনুযায়ী ধরুন কাজ করতেছে। এটা তো সাংবিধানিক সরকার। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শামা ওবায়দ আপনার কাছে যাই। শামাপা, মানে আমরা 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 যা দেখতে পাচ্ছি যে গত অগাস্ট মাসের শেষ দিকে আপনি যেটা বলতেছিলেন যে আসলে দল ব্যবস্থা নেয়, বিএনপি 4,500-এর উপর গুরুত্বপূর্ণ দলীয় নেতাকর্মীর উপর ব্যবস্থা নিছে। এই গত অগাস্ট মাসের শেষ দিকে আপনার সম্ভাব্য নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কোন্দলে খুন হন। এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল, দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে, পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে এনেছে। এখন এই হত্যা, সংঘর্ষ, চাঁদাবাজি, নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে 5-6 হাজার নেতাকর্মীরা যে বহিষ্কার করছে, তারা কি আবার আপনার মতো শপথে ফিরে আসবেন? মানে আপনার শপথে ফিরে আসার প্রক্রিয়াটা কি? ওয়ানলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা, আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো, সেই জন্য আপনাকে ফিরিয়ে আনা, নাকি আপনি সত্যিই নির্দোষ? এটা মানে আমরা কেমনে বুঝবো, কেমনে মানে প্রক্রিয়াটা কি? যেহেতু আপনি অনেক বড়, আপনি এখন
আপনি এখন হাসনাত আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করেন হচ্ছে জাতীয়, আর আমাকে প্রশ্ন করেন ব্যক্তিগত। হাসান কাইয়ুম ভাইকে, আচ্ছা ঠিক আছে, আমার ব্যক্তিগত প্রশ্ন, কারণ আপনি নিজেই তো জাতীয়, শামাপা আপনি নিজেই তো জাতীয়। জি না না, উনিও সেজন্য উনিও এক সংসদ কমিশনে আছে, সেটা ঠিক আছে। জি তা এখন আমি বলি যে আমার ব্যক্তিগতটা আমি এক লাইনে আমি শেষ করি করে, এটা উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটার যে ঘটনাটা ঘটেছিল ওটা অত্যন্ত দুঃখজনক। ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল, ইটস নাথিং টু ডু উইথ চাঁদাবাজি অর এনিথিং এলস। তো এখানে যে কারণ, এবং এটা একজন মানুষ খুন হয়েছিল, এটাও অনেক দুঃখজনক। মামলা হয়েছে, মামলা দেখেন, মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয়, তখন কিন্তু হাসিনা চলে গেছিল, ইউনূস সরকার অলরেডি তখন ওখানে আছে। এখন তো ওই মামলা তো আমার বিরুদ্ধে হয়েছে এবং থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে, কিন্তু যখন দল এটা ইন্টারনালি করেছে, ইনভেস্টিগেট করেছে, তখন দেখেছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্ট ছিল না ওই খুনের ব্যাপারে। হ্যাঁ, তো তখন ইনভলভমেন্ট ছিল না কোনো। সেক্ষেত্রে তখন দল যখন, এবং অনেক দিন এটা এমন না যে সাথে সাথে আমার পদটা স্থগিত করা হয়েছিল, সাথে সাথে যে আমার পদ ফিরে দেওয়া হয়েছে তা নয়। আমার দল যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আমি এগ্রি করি, আমি অর্গানাইজিং সেক্রেটারি দলের, আমি দল যেটা ভালো মনে করেছে ওটাই করেছে, শাস্তি স্বরূপ আমাকে সেটা করা উচিত সেটা করেছে, এবং তারপর দল যাচাই বাছাই করে দেখেছে যে এটা সঠিক নয়, সেজন্য আমার পদটা ফিরিয়ে দেওয়া হয়েছে। যাচাই বাছাই করা একটা ভবিষ্যতে যেসব বহিষ্কারাদেশ যাচাই বাছাই করে দেখা হবে যে ওখানে আমাদের দলের লোকজনের সংশ্রয় নাই, সেগুলো অবশ্যই দল কনসিডার করবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার। সেটা তো বলাই বাহুল্য। এটা তো যাচাই বাছাই করার একটা কম্পিটেন্ট অথরিটি বিএনপির আছে, মানে ইন্টারনালি এটা দেখার যারা এরকম করে। আচ্ছা তাহলে আমি একটু জাতীয় প্রশ্নে আসি। আপনি সম্প্রতি আপনি একটা বক্তব্যে বলেছেন যে বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে প্রচার করা হচ্ছে, পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলা হচ্ছে, কিন্তু আপনারা মানে এটা তো ফ্যাক্ট, আপনারা একজনকেই প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সংসদ প্রধান রাখতে চান, প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনারা কমাতে চান না, আগের মূল বিষয়গুলি বহাল রেখেই খুচরা কিছু সংস্কার আপনারা সম্মত হয়েছেন। আপনারা বলছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না, কিন্তু আমি এটাকে কিন্তু এইভাবে প্রশ্ন করতে চাই বা প্রশ্ন করতে পারি, আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত রিয়াকশন আপনারা দেখালেন, এই কারণেই কিন্তু এত দেরি হলো। মানে আমি এই যে হাসান কাইয়ুম ভাই ওই রাষ্ট্রীয় ঐক্যমত্য কমিশনে যান, আমি এটা প্রতিদিন দেখি, সরাসরি দেখি, পরে আবার রেকর্ডিংও দেখি, আমি দেখি যে সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করে এসে এটা সালাউদ্দিন সাহেবে আইসে এটা হয় ঠিক আছে, নাইলে এটার 3টা সিং বাইরে হয়, নাইলে ওইটার একটা কিছু একটা হয়, এবং তারপরে শুনেন ওখানে যারা বসে আছে সংস্কার কমিশনে, যারা প্রত্যেকদিন গিয়ে বসে, তাদের মধ্যে বিএনপি ওয়ান অফ দ্য বিগ পার্টি, যার তৃণমূল পর্যন্ত আমরা বাস্তবতা জানি। আপনি বিনয় করতেছেন কেন? আপনি বলেন বিগেস্ট পার্টি, আপনি বলেন বিগেস্ট পার্টি, তারপরে আলোচনা আমরা না বাস্তবতা তো আমরা জানি, ওই কাগজে কলমে এক কথা আর মাঠে গিয়ে চিত্র কিন্তু আরেক কথা। তো ওখানে আমরা যখন 31 দফায় যখন হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথাই কিন্তু পরিষ্কার হয়েছে যে আমরা 31 দফা যখন হাসনাত কাইয়ুম ভাইয়ের কথাই কিন্তু এটা উনিই বলেছেন, 31 দফাটা যখন আমরা দিয়েছি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওপেন টু ডিসকাশন, এখানে কোনো চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু সেই সাজেশনগুলো আমরা নিব। তখন কেউ কিন্তু কোনো সাজেশন নতুন কিছু দেয় নাই। 31 দফা নিয়ে আমরা মাঠে ময়দানে গেছি, এই 31 দফার বেশিরভাগ এখানে যদি বাস্তবায়নে তো পার্থক্য থাকবেই ভাই। আমার দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে আর হাসনাত কাইয়ুম ভাইয়ের দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে, সেই বাস্তবায়নটা কিভাবে, এটার পার্থক্য থাকতেই পারে। আমাদের 31 দফায় শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নিয়ে আমাদের দেওয়া আছে, এখন আমি বাস্তবায়ন কিভাবে করব, এটা ইট ডাজন্ট মিন যে আমরা সবার সাথে একমত হতে হবে না। আপনি একমত হয়ে না পা, কিন্তু আপনি ফিলোসফিতে আসেন। প্রধান কথাটাই হচ্ছে সংস্কারের, যাতে কেউ এককভাবে অনেক ক্ষমতাশালী না হয়ে ওঠে, কিন্তু আপনাদের সকল আলোচনা কেন্দ্রীভূত যাতে একটা লোক এককভাবে অনেক ক্ষমতাবানী থাকে। যেমন আপনি মাঠের আলোচনা কথা বলছেন, মাঠের আলোচনা এটা আপনি কোথা থেকে, আপনি 31 দফা পড়ছেন? আমাদের তো প্রথম 4টা দফার মধ্যেই একটা দফা হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আমরা কোথায় আমরা বলেছি যে আমরা প্রধানমন্ত্রী যে আপনারা 31 দফা যা কিছু বলছেন, 31 দফা যা কিছু বলছেন তা কিছু যদি আপনারা মানে সংস্কার কমিশন তার থেকে অনেক বেশি বাড়তি কিছু বলতে পারে না, 31 দফাই বলছে। কিন্তু আমি ভাঙ্গা বলি, 31 দফায় আপনারা কিন্তু সাংঘাতিক ভালো
ভালো জিনিস আনছেন, কিন্তু আমি ভেঙে ভেঙে আচ্ছা তারপরে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাইছি, বিচার বিভাগকে স্ট্রেংথেন করতে হবে। হ্যাঁ, এটা আমরা রাজি, এবং সেটার জন্য যা যা করার দরকার সেটা আমরা রাজি। কিন্তু যখন এখন আপনি বিচার বিভাগের স্বাধীনতার জায়গায় আসেন, কিন্তু যখন এটা ফাংশনাল জায়গায় আসছে, যখন বলা হয়েছে যে প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ দেওয়া হবে সেটা নিয়ে আপনারা কথা কইছেন 4 দিন, কথা কইতে চান নাই 50 দিন, মানে এইটা কেন ভাই? শুনেন এই যে হাসান ভাই এনে সাক্ষী, সালাউদ্দিন ভাই, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন ভাই ওয়াকআউট করছে 1 দিন, আর বামপন্থীরা ওয়াকআউট করছে 5 দিন। তো এখন ওনারাই তো একমত হয় না, ওনারা তো প্রত্যেক লাইনে লাইনে যদি ওনারাই বাধা দেয় তাহলে কেমনে মিল হবে? বিএনপি তো অনেক ছাড় দিতেছে, বিএনপি অনেক ছাড় দিতে এক জায়গায় আসতে হবে ভাই। আর বাকিটা আপনি পার্লামেন্টের উপর ছেড়ে দেন। আপনি ইলেকশনে যান, ইলেকশনে আপনার ম্যানিফেস্টো নিয়ে, হাসনাত কাইম ভাই ওনার ম্যানিফেস্টো নিয়ে যান, জামাত ওনার ম্যানিফেস্টো নিয়ে, এনসিপি ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান, তারপর পার্লামেন্টে আসুন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি শুনেন নাই, উনি বলছেন বাংলাদেশের মানুষ ম্যানিফেস্টো দিয়ে ভোট দেয় না, বাংলাদেশের মানুষে গিয়া সামাপা এখন গিয়া বলবে প্রতি ভোট 1000 টাকা করে দিব, ধানের শীষে ভোট দিয়ে দিবে, যারা দিবে না তারাও দিয়ে দিবে। মানুষের মন সামাপা কি আটকে, সামাপার কথা কি আটকে গেল না এখন আবার ফিরে আসছে? আমাদের 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 কানেকশনটা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? আপা এখন শোনা যাচ্ছে, জি বল। না, আমি বলছি যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। আমার দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এখন 2025-এ বুঝতে হবে যে ওই প্রেক্ষাপট নাই যে আমি গেলাম আর ভোট টাকা দিয়ে ভোট কিনে আনলাম। দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি এনিমোর। মানুষকে আপনার ডেলিভার করতে হবে, মানুষকে আপনি যা বলছেন তা করতে হবে। আপনার চেহারা দেখে বা আপনার দল শুধু ধানের শীষ বা নৌকা বা দাড়িপাল্লা বা লাঙ্গল এগুলো দেখেই মানুষ ভোট দিবে, ওই সিনারিও আমি মনে করি বর্তমান ডেমোগ্রাফিক যা বাংলাদেশের সেই ভোটারদের সেই সিনারিও এখন নাই। তো এখন সব দলেরই সচেতন ভাবে কাজ করতে হবে, এবং বিএনপি মিনস ইট। বিএনপি এই জন্যই জানে যে প্রতিবারই কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলে আসছে যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে, এবং সেই বাস্তবতায় কিন্তু উনি বলছেন সবাইকে যে এই 31 দফাটা উই মিন ইট, আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা চাই না যে ফ্যাসিবাদের মতো। আমি আপনার সকল কথার সাথেও একমত। 31 দফাতে আপনারা এটা সংস্কারটা করতে চান, সেটা তো একমত, কিন্তু বাস্তবে আমি যখন টেবিলে আপনাদের বসতে দেখতেছি, আমি যখন দেখতেছি প্রধান বিচারপতির আপনি কিভাবে নিয়োগ দিবেন, বিচারকদের আপনি কিভাবে নিয়োগ দিবেন, আপনি আসলে নির্বাচন কমিশনকে কিভাবে নিয়োগ দিবেন, আপনি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, ক্ষমতা সরকার প্রধান থাকবেন, এগুলি ফান্ডামেন্টাল জিনিস, এগুলির ব্যাপারে আপনারা একমত কিনা। কিন্তু বারবারই যেমন ধরেন সাংবিধানিক কাউন্সিল, আমি এর প্রত্যেকটাতে উনাদের সাথে একমত হতে পারি, আপনার সাথে একমত হতে পারি, কিন্তু দ্য ওয়ে সালাউদ্দিন ভাই হোক, আপনি হোক, যেভাবে আপনি প্রোটেক্ট করেন, একটা লোককে প্রোটেক্ট করেন আপা, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, খালি দলীয় প্রধানকে প্রোটেক্ট করেন, যেইটা 31 দফার মূল সুরের বিপক্ষে, এবং একটা লোককে প্রধান করতে চান, মানে একটা কাস্টমাইজড শেখ হাসিনাই আপনারা আবার বানাতে চান কিনা, এটা হচ্ছে অভিযোগ আর কি। না, অবশ্যই না। এটা শুনেন, এটা আবারও বলতেছে, এটা আপনাদের মতো আপনারা এবং ওই যে অন্যান্য দলগুলো সুবিধা হয় বিএনপিকে গালি দিলে, বাট মোটেও না। আমাদের দলীয় প্রধান যদি চাইতো, আমাদের দলীয় প্রধান হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে জনাব তারেক রহমান। ওনারা যদি চাইতেন যে শেখ হাসিনার মতো সারা জীবন ক্ষমতায় থাকতে, তাহলে 31 দফায় ওনারা প্রধানমন্ত্রী এই যে কনসিকিউটিভলি থাকতে পারবে না এইটা উনি আনতেন না, ক্ষমতার ভারসাম্য হবে এটা ওনারা আনতেন না। তো ওনারা তো চাচ্ছেন না যে ওনারা আমরা বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ, এটা আমরা চাইতাম না। আমরা তো বলছি হ্যাঁ, নির্বাচন কমিশন গঠন আমরা একমত হয়েছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারে আমরা কিভাবে গঠিত হবে সেটাতে একমত হতে পারছি না দলগুলো, যেগুলাতে একমত হতে পারছে না, ইটস সিম্পল, ইটস ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমরা ওই একজন ব্যক্তিকেই আমরা দেখতে চাই বা শেখ হাসিনার মতো আমরা দেশ চালাতে চাই, নট এট অল। আমরা চাচ্ছি যে আমাদেরকে যদি আপনাদের কথা অনুযায়ী বা এই যে অন্যান্য দলগুলোর কথা অনুযায়ী যদি এতই বেশি বিএনপির বিরুদ্ধে লোকজন সোচ্চার থাকে, তাহলে আপনারা জনগণের কাছে যান, ভোটারদের কাছে যান। আমরা তো আমাদের ম্যানিফেস্টো নিয়ে, আমাদের 31 দফা নিয়ে আমরা কি করতে চাই সেটা নিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং যাব, এবং তারা যদি মনে করে যে না বিএনপি ইজ মেকিং সেন্স, বিএনপি অ্যাকচুয়ালি তারা এইভাবে দেশটা পরিচালনা করতে চায়, তারা সত্যি সত্যি আপনি আপনার ভোটারদের কাছে, ফরিদপুরে আপনার ভোটারদের কাছে কি আপনি 31 দফা বলেন নাকি বলেন আপনি ধানের শীষ নিয়ে আসেন? বলি ডেফিনেটলি ওবায়দুর রহমানের মেয়ে। না, এর বাইরে আর কিছু আপনাকে বলতে হয়, এর বাইরে আপনাকে কিছু বলতে হয় যে আপনি ধানের শীষ আছে বলতে হয়, সত্যি 31 দফা বলেন আপনি।
আপনার সঙ্গে আপনার নির্বাচনী প্রচারণা আমি একদিন গিয়ে আসবো। খালেদ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, এখনকার জেনারেশন হয়তো আমার বাবার সাথে যারা রাজনীতি করেছিল তাদেরকে বলতে হয় না, বাট এখনকার জেনারেশন, আমাদের ছেলে মেয়েদের জেনারেশন, তারা জানতে চায় যে আমি তাদের এডুকেশনের জন্য কি করব, আমি তাদেরকে চাকরি দিতে পারবো নাকি, আমি তার জন্য ভালো কিছু করতে পারবো নাকি, আমি নারীদের জন্য কিছু করতে পারবো, তারা জানতে চায়। অ্যাকচুয়ালি আপনারা বলেন না, আপনারা আমাদেরকে গালি দেন না যে মানে এই যে কি বলে ফ্যামিলি, আপনার কি পলিটিক্স থেকে আমরা আসছি, আমরা লেগেসি পলিটিক্স থেকে আসছি, হ্যাঁ উত্তরাধিকার থেকে আসছি, বাট উই হ্যাভ টু প্রুভ আওয়ারসেলভস। আমরা শুধু আপনারা যদি ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী ছেলে ব্যবসায়ী হবে, এখন পলিটিশিয়ানের ছেলে মেয়ে পলিটিশিয়ান হতে পারবে না, ভালো কথা, কিন্তু আমরা তো আমাদেরকে প্রুভ করতেছি। ইটস নট যে আমরা আকাশ থেকে পড়ে আমরা করছি, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট আমার কথা হচ্ছে যে আমাদের ইভেন আমার নির্বাচনী এলাকাও আমার 31 দফার কথা বলতে হয়, বিকজ আমি আপনাকে একটু আগে বলছি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই নিউ জেনারেশনকে যদি তারা প্র্যাকটিক্যাল সলিউশন চায়, তারা 31 দফায় তারা প্র্যাকটিক্যাল সলিউশন চায় যে কিভাবে এই জন্য তারেক রহমান সাহেব 180 দিনের একটা ঘোষণা করেছিলেন যে উনি কিভাবে চাকরি দিবেন, উনি কিভাবে যুবকদের জন্য সরকার কর্মসংস্থান করবেন, উনি কিভাবে এডুকেশনে কাজ করবেন, একটা প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে কিন্তু বিএনপি কাজ করছে এবং বিএনপি এগুলা ডেলিভার করবে। ওকে, আমি একটু জনাব হাসান কাইম ভাইয়ের কাছে যাই। একজন দর্শক অনেকগুলি মানে একসাথে একটাই মেসেজ অনেকবার পাঠাচ্ছেন, ওনার নাম জসউদ্দিন। উনি বলছেন যে পুরো পর্ব জুড়ে যেন একমুখী একরৈখিক একটি বর্ণনা চললো, আপনি সহ সবাই একই মতাদর্শে একই স্বরে কথা বললেন, যেন একে অন্যের প্রতিধ্বনি। তিনজনই একই চরিত্র ধারণ করে পতিত সরকারকে এক হাত নিলেন। কি করবো ভাই, পতিত সরকারকে তো আর মানে আমি এক হাত নেই নাই, কিন্তু পারলে এক হাত নিতাম, এটা এখন আমি কি করবো আমি জানি না তিনজনে একই স্বরে কথা বলছে কিনা। যাই হোক, আমি হাসান কাইম ভাই আপনাকে জানতে চাই যে এই এক বছরে জুলাই মিত্র প্রধান দলগুলি বিভিন্ন স্তরে নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নানা ঘটনার খবর আমরা দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, এই শব্দগুলির মর্যাদা শামাপা যেটাতে শুরু করেছিলেন সেটা আমি এখানে একটু আনতে চাই যে গত বছরে জুলাইয়ের মতো আর নাই। আসলে যেই কারণে আমরা শেখ হাসিনা সরকারের এগেনস্টে সবাইকে একতাবদ্ধ হইতে দেখছি, এর প্রধান কারণ ছিল হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, দ্বিতীয় কারণটাই ছিল কিন্তু দুর্নীতি, বেসামাল স্বেচ্ছাচারিতা। এই জিনিসগুলি আবার আমরা দেখবো কেন আমাদের ওই আন্দোলনেরই একজন যিনি সারাক্ষণ পথে ছিলেন সেই উমামা ফাতেমাকে আইসে লাইভে বলতে হবে জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন হয়ে যেতে হবে। হাসান কাইম ভাই, আপনি কি একটু বলবেন যে আপনার এটা কি মানে আমরা কেন এটা দেখবো? এবং বেশিরভাগ মানুষ মানে আমাদেরকে আমাদের আওয়ামী লীগের বন্ধুরা ফোন করলে এখন হাসে, কি বলছিলাম না, কেমন দেখলা, এবং সেটা একটা আবার খুবই যারা জুলাইয়ের এক বছর আগে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল না তারা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে দেখো তোমরা কারদের উপর বিশ্বাস করছিলা, কারা এরা। আপনি এটাকে কিভাবে দেখেন হাসান কাইম ভাই? আমি এটা আমাদের একটা ঐতিহাসিক দুর্বলতা হিসেবে দেখি। আমি বলি যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের অনেক বিজয়ের অভিজ্ঞতা আছে, আমরা অনেকবার জিতছি, অনেক লড়াইয়ে জিতছি, এগুলি অনেক মূল্য দিয়ে জিতছি হয়তো, কিন্তু আমরা জিতছি। কিন্তু আমাদের কোনো বিজয়কে আসলে বিজয়ের ফলাফল জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে শিক্ষাটা দরকার সেটা আমাদের কখনোই হয় নাই। এবং আমি জানি না আপনার তো ওই সময় বয়স হয়নি, আমরা যারা ধরেন 71-এর পরের 72-এর পরবর্তী যে পরিস্থিতিটা আমরা দেখছিলাম, 71-এর পরে সবচেয়ে বড় পরিবর্তন তো এবারের 24-এরটা, 90-এরটা এত গুরুত্বপূর্ণ পরিবর্তন না। তো 72-এর বিজয় যেইভাবে আসলে ব্যাহত হয়েছে তার সবগুলি লক্ষণ একেবারে ধরেন প্রথম থেকে এটার মধ্যে আসলে একটার পর একটা কিভাবে যেন সাজানো ভাবে আসতেছিল। আমি বলি যে এটা বিজয় ব্যাহত করার জন্য খুব সিম্পল কতগুলো কাজ করা লাগে। আপনার ধরেন এই লড়াইটার মালিকানা, আমি যেটা বলি শহীদদের মালিকানা কোথাও নিয়ে যেতে হবে। এই শহীদের মালিকানা যার কাছে যায়, বিজয়ের মালিকানা তার কাছে যায়, এবং বিজয়ের মালিকানা যদি যত ক্ষুদ্র করে আনা যায়, মালিক গোষ্ঠীটাকে যত ছোট করা যায়, সেই মালিকদেরকে হয় আপনি প্রলুব্ধ করতে পারেন, ভীত করতে পারেন, তাদেরকে আসলে দায়ী করতে পারেন, বিধ্বস্ত মানে কি বলে বিভক্ত করতে পারেন, বিভাজিত করতে পারেন। মানে আপনার লড়াইয়ের যারা অংশীজন তাদের সাথে আসলে লড়াইয়ের যারা ফল ভোগ করে তাদের মধ্যে একটা বড় রকমের পার্থক্য তৈরি করা যায়। এবং এই পার্থক্যটা যখন হয়, বিভাজনটা যখন হয়, তখন আসলে লড়াই নিজেই একটা মানে লড়াইয়ের মালিক যখন আসলে কোনোভাবে দোষী হিসেবে চিহ্নিত হয়, তখন গোটা লড়াইকে আসলে একটা ভুল কিংবা একটা অন্যায় কিংবা একটা আসলে খারাপ জিনিস হিসেবে চিহ্নিত করা সহজ হয়। এবং যখন এটা ঘটে
তখন আর বাকি সবাই আসলে তখন এক ধরনের হরিলুটের মতো ওকে মনে করে এই যে মরশুম চলে যাচ্ছে, এই চলে যাওয়ার আগে যে যেখান থেকে যতটা পারে একটা অংশ অভিমানে সরে যায়, আর একটা অংশ আসলে লুটপাটের অংশ নিতে আসে। বাংলাদেশে একেবারে 24-এর পরে এত দ্রুত যে ঘটনাগুলি ঘটলো, এই ঘটনাগুলি ঘটবে বলে আমাদের মধ্যে আশঙ্কা ছিল। আমরা এগুলিকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেগুলি নিয়ে কথা বলছিলাম। আমরা মানে এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের কি করণীয় সেটা বলছিলাম। কিন্তু আমরা যেহেতু ধরেন অনেক বড় কোনো শক্তি না, কিংবা আমাদের যেহেতু ওইরকম বড় কোনো ধরনের রাজনৈতিক কি বলা যাবে যে গুরুত্ব নাই, আমাদের বক্তব্যগুলি তখন আসলে তরুণদের কাছে বিবেচিত হয়েছে যে আমরা প্রতিক্রিয়াশীল হয়ে গেছি, আমরা পশ্চাৎপদ কথা বলতেছি। আর বাকিদের কাছে মনে হয়েছে যে আমরা অপান্ত, আমরা এখন কোনোভাবে আসলে প্রাসঙ্গিক থাকার জন্য একভাবে কথা বলতেছি। কিন্তু এটা জাতীয় জায়গা থেকে যে আসলে একটা জাতির এত বড় একটা পরিবর্তনের পরে, এই অভ্যুত্থানের পরে কি ধরনের কাজ করতে হবে এবং কত সময়ের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, এই ওয়াক্ত নিয়ে আমি আসলে অনেক কথা বলছি, অনেক বক্তৃতা করছি, কিন্তু কাউকে আমরা এটা বুঝাইতে পারি না। এক অংশ বলছে এইটা ফরাসি বিপ্লবের চাইতে বড় বিপ্লব হয়েছে, এবং ইয়াংরা হাই সাউন্ডিং এই সমস্ত কথাবার্তা শুনে আমাদেরকে মনে করছে, আমরা যারা বলছি যে সতর্ক হও, সাবধান হও, এর বেশি দূর যাইতে পারবে না, তারা আমাদেরকে পরিত্যাগ করছে। আর এরা যখন ধরেন এনার্কি, আর দুদিন পরে বলবে হাসনাত কাইয়ুম হচ্ছে আওয়ামী লীগের দোসর, আমাকে অলরেডি বলতেছে। আচ্ছা, এরা যখন ধরেন এই জায়গাগুলিতে এরকম জায়গায় গেছে, এনার্কি তৈরি করা শুরু করছে, তখন এস্টাবলিশমেন্ট হচ্ছে আসলে নিজেদের মধ্যে খুব দ্রুত আসলে তার এস্টাবলিশমেন্ট টিকায় রাখার জন্য যাদের উপরে ভর করা সম্ভব, তাদেরকে যাদের উপরে আস্থা রাখা সম্ভব, তাদের কাছে আসলে ভিড়ছে এবং তাদেরকে আসলে রিজিট করছে যে এনআরকির বিপরীতে পরিবর্তনটাকেও সে তখন আর পরিবর্তনটা করতে আসলে আর সে রাজি হইতে পারে। বিএনপি যে এখন ধরেন, আমার নিজের বোধ হচ্ছে এরকম, বিএনপি যে এখন ধরেন অগ্রসর কোনো পদক্ষেপ নিতে পারে না, তার কারণ হচ্ছে তার উপরে যারা নির্ভর করে আছে তারা আসলে তাকে আর আগাইতে দিতে চায় না। কারণ তাদের একটা প্রতিনিধিত্ব বিএনপির মধ্যে আসলে বলে যে 17 বছর না খায় আছে, ওইটা অন্য জিনিস। ওইটা বইলেই বিএনপির উপর চাপটা সৃষ্টি করে। হ্যাঁ, যে মানে এটা চাপ সৃষ্টি করে। আপনার রিয়েল যারা ধরেন, যারা ব্যবসায়িক গ্রুপ একেবারেই যদি ধরেন, তাহলে একেবারে ব্যবসায়ীদের তো এটা হচ্ছে খুব স্বাভাবিক। যদি দেখে যে এনআরকির দিকে যাচ্ছে, তাইলে তো ব্যবসায়ীরা বিএনপি কে বলবে যে বাবা দেশটাকে অন্তত স্টেবল রাখো, অন্তত এইখানে মানুষের খায় বলে বাঁচতে হবে। এবং বিএনপি যদি সেইখানে রেসপন্সিবল পলিটিক্সও করতে চায়, তাইলে তার কথাটাকে সে একদম ফেলে দিতে পারবে। তার মানে হচ্ছে যে এইখানে অনেকগুলো ঘটনা ঘটছে যেটা আমরা আসলে পরিস্থিতিকে মূল্যায়ন করতে। হাসান ভাই, আমি আবার আপনার কাছে ফিরবো, শামা আপার পথে চলে যেতে হবে। শামা আপারে দ্রুত একটা কথা বলে যে, শামা আপা আপনার একজন ভক্ত, ওনার নাম বোধহয় মোহাম্মদ রহমান, তিনি বলছেন যে খালেদ মহিউদ্দিন হাসিনার ইনকাম কখনো জিজ্ঞেস করছেন কিনা গত 15 বছরে? কমন প্রশ্ন। জি ভাই, জিজ্ঞেস করছি। আপনার জন্য প্রশ্ন। আপনি কি বলবেন ভাই? আপা বলবেন? প্রশ্নটা হচ্ছে যে বিএনপি জাতীয় নির্বাচন আয়োজনটিতে সবচেয়ে, সেটা আপনার জন্য শেষ প্রশ্ন, সবচেয়ে বেশি জোর দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অংশ নিতে পারুক আর না পারুক, আওয়ামী লীগও কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ধরনের কথা বলছে। ইন্ডিয়াও যে আসলে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগকে আমরা খুব সোচ্চার দেখছি, কারণ তারা মনে করছে নির্বাচিত সরকার এলে, বিএনপি ক্ষমতা এলে, তারা মাঠের রাজনীতিতে এখনকার যে পালিয়ে থাকা অবস্থান, সেইটার চেয়ে পরিস্থিতিতে কিছুটা একটা স্পেস পাবে। এবং গত 1 বছর ধরে মানে এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক কিছুতেই বিএনপির দিকে তাকিয়ে আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অনেকেই বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আতাত হচ্ছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন এই 17 বছরে বিএনপি হচ্ছে মানে সবচেয়ে বড় ভিকটিম আওয়ামী লীগের ফ্যাসিবাদের। তো ওখানে বিএনপির সাথে আওয়ামী লীগের আতাতের প্রশ্ন নাই, খুবই ক্লিয়ার। হাসিনার সময় যখন আমরা তো 2009 সাল থেকে ভোটাধিকার চেয়ে আসতেছি, যখন হাসিনা আসছিল এবং ইলিয়াস আলী গুম হইলো 10-11 সাল, তখন থেকেই আমরা কথা বলে আসতেছি এবং ভোটাধিকার চেয়ে আসতেছি। তখন আপনাদের মনে হয় নাই, দেশবাসীর আপনাদের পলিটিক্যাল পার্টিকুলার মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে? আজকে নির্বাচন চাইলে দোষের কি? আপনার এই সংস্কারের ফার্স্ট আপনি কিছুই ঠিক হবে না। এই যে ডোনারদের কথা বলতেছেন, ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা কেউ ইনভেস্ট করছে না, সবাই বসে আছে ফেন্সে যে কখন একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে। এখন আমরা চেয়েছি, আমরা খুব সিম্পল কারণে চাচ্ছি। আওয়ামী লীগ কি বলছে না বলছে ইটস ইমমেটেরিয়াল। কিন্তু আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু এক্সট্রা ভালোবাসা দেখা যাচ্ছে কিনা? আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগ 17 বছর ধরে আপনাদের আওয়ামী লীগ আমরা যখন জামাতকে নিষিদ্ধ করতে
করতে চাইছিল আওয়ামী লীগ, তখনও আমরা এটা অপোজ করছি, কারণ কোন দল নিষিদ্ধ আমরা চাই না। আমরা এনসিপি যখন নতুন দল হয়েছে তখন আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, দ্যাট ইজ বিএনপি's মোটো। এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যান করার জন্য ওই যে মব ক্রিয়েট করে, আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য। এখন বিএনপি লোক এনসিপিতে যাবে না, বিএনপি লোক এনসিপিতে যাবে না, কি করবে? আওয়ামী লীগের লোক এখন তলে তলে কার সাথে কার খাতে, তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা, তাহলে আর শিবির হলো ছাত্রলীগ করবে, পরে উন্মোচিত হবে সে শিবির। তাহলে নামে রাজনীতি করেছে, বিএনপির নামে আন্দোলন করেছে, বিএনপির নামে জেল খেটেছে, বিএনপির নামে সবকিছু করেছে। আমরা তো কোনো ছদ্মবেশে কোনো কিছু করি নাই। আমরা সারা জীবনে 17 বছর ধরে আমরা নির্বাচন চেয়ে আসছি, কারণ গণতন্ত্র নাই। একটা যেই আসুক, আজকে যদি যেই ক্ষমতায় আসুক, সেটা মুখ্য না, মুখ্য একটা ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আজকে